অরিত্র, তোমাকে ঠাটিয়ে কোনো একজন সিকিউরিটি আমাদের অফিসের বা নিচে শপিং মলের কেউ মারলো, কারণ তুমি যা বলো সেই কথাগুলো তার ভালো লাগে না, হয় নাকি এরকম? আমি ছেড়ে দিলাম এই প্রসঙ্গটা। আজকে সোহম যে কাজটা করেছে, সে কাজটারও কোনো জাস্টিফিকেশন থাকে? তুমি শুনলে সোহমের যুক্তি, তুমি শুনলে রেস্তোরাঁর মালিক যে কথাগুলো বলছেন, মানে ফ্রিতেই, ফ্রি লোডার বলে একটা শব্দ আছে, বিনা পয়সায় যা পাবো তুলে নেবো, যা পাবো খাবো, যা পাবো পকেটে নিয়ে নেবো, এটা একটা লেভেল আছে তো, লিমিট আছে তো অরিত্র। দেখুন, প্রথম কথা হচ্ছে যে সোহম চক্রবর্তীকে আমি দেখছি এই সিসিটিভি ফুটেজে, আর আমি যে সোহম চক্রবর্তীকে চিনি সহকর্মী সহ অভিনেতা হিসেবে, আমি দুটো মানুষকে মেলাতে পারছি না। তার কারণ আমি এই সোহম চক্রবর্তীকে দেখে অভ্যস্ত নই। আজকে উনি যা কাজ করছেন এটা ওনার থেকে আমি কামনা করি না। আমি আশা করি উনি নিজের ভুল বুঝতে পেরেছেন এবং পারবেন। এবং আমার যেটা মনে হয় যে রাজনীতিতে আসার পর রাজনৈতিক কুশিক্ষা ওনার মধ্যে এই উদ্ধত আচরণ সেটা প্রভাবিত করেছে, এবং যার জন্যে উনি ওনার টেম্পারমেন্ট হারিয়ে, সহিষ্ণুতা হারিয়ে একজনকে এরকম ঘুষি মারছেন, লাথি মারছেন। এটা রাজনৈতিক কুশিক্ষা বলেই মনে হয়। দেখুন, আমার দু তিনটে আন্ডারস্ট্যান্ডিং আছে। প্রথম কথা হচ্ছে যে অ্যাবিউজ, সেটা ভার্বাল অ্যাবিউজ হোক অথবা ফিজিক্যাল অ্যাবিউজ হোক, দুটোই নিন্দনীয়, কোনোটাই করা যায় না। এবং অ্যাবিউজের থেকে সেটা যখন ভায়োলেন্সের রূপ নিয়ে নিচ্ছে, সেটা আরও মারাত্মক একটা ক্ষতিকর জিনিস আমাদের সমাজের জন্যে। কঙ্গনা রানাওয়াতকেই চর মারা হোক বা সোহম চক্রবর্তী রেস্তোরাঁ ওনার বা সাধারণ মানুষকেই চর মারুন, কোনো রকম ফিজিক্যাল ভায়োলেন্স আইনের চোখে গ্রাহ্য নয়। এবং ইকুয়ালিটি বিফোর লতেই আমি বিশ্বাস করি। আমি মনে করি যে আইন তার পথে চলবে, কেউ আইন হাতে তুলে নেবেন না। দেখুন, এখানে এই ঘটনাটার মধ্যে আমার কতগুলো ইন্টারেস্টিং আন্ডারস্ট্যান্ডিং। ফার্স্ট, আপনারা বলছেন যে সোহম ওখানে গেছিলেন একজন অভিনেতা হিসেবে, তিনি ওখানে অভিনয় করতে গেছেন, এবারে একটা ফিল্মের শুটিং হচ্ছে বা হোয়াট এভার ইট ইজ, শুটিং হচ্ছে। তো সোহম চক্রবর্তীর প্রথম ভুল হচ্ছে যে তিনি একটা রাজনৈতিক নেতৃত্ব, তিনি ওখানে রাজনীতির কাজ করতে যাননি, তিনি নিজেই স্বীকার করলেন যে শুটিংয়ে গেছেন। শুটিংয়ে শুধু যাননি, তিনি বলেছেন যে আমি বিনা পয়সায় এখানে শুটিংটা করব, তার বদলে আমি ক্রেডিট দিয়ে দেবো, সেটা ওনাদের ব্যবসায়িক চুক্তি যাই হতে পারে। তারপরে পার্কিং লটে ওনারা সমস্ত গাড়ি ঢোকাতে চেয়েছেন, সেখানে অবজেকশন করেছে যে রেস্তোরাঁর মালিক যে দাদা আমার তো ব্যবসাটা আছে, আপনারা গাড়িটা সরান। তখন নাকি বলা হয়েছে জানিস অভিষেক বন্দ্যোপাধ্যায় ওর বন্ধু, তারপরে কথা কাটাকাটি, এবং রেস্তোরাঁ মালিক বলেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় হোক বা নরেন্দ্র মোদী, এখানে গাড়ি রাখা যাবে না, আপনারা গাড়ি সরান। দেখুন, প্রথম কথাটা হচ্ছে ইনফিল্ম ব্র্যান্ডিং নিয়ে আমার কোনো অসুবিধা নেই, কোন রেস্তোরাঁ কাকে দিচ্ছে না দিচ্ছে। সোহম তো ট্রেসপাসার্স নয়, নিশ্চয়ই অ্যালাউ করেছেন বলে গেছে। কিন্তু ঘটনা হচ্ছে যে আমার এখানে প্রশ্ন যে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে পশ্চিমবঙ্গ ফিল্ম ইন্ডাস্ট্রিতে একটা ইউনিটি বা একটা ইউনিয়ন চলে, যার নাম হচ্ছে ফেডারেশন বা গিল্ড। ঘটনা হচ্ছে একটা শুটিং যখন হয়, শুটিংটা হতে গেলে একটা আউটডোর জায়গায় যখন শুটিং হচ্ছে, নিশ্চয়ই সেখানে পুলিশ পারমিশন ছিল, সেখানে লোকেশন ম্যানেজার, লাইন প্রডিউসার, প্রডিউসিং ডিপার্টমেন্টের লোক, বা যদি কোনো ওয়েব সিরিজ হয় তার চ্যানেলের লোক। তাহলে সোহম চক্রবর্তী এখানে একজন অভিনেতা, তার কোনো গাড়ি পার্কিং নিয়ে যদি অসুবিধা হয়, তার প্রথম ও প্রধান ভুল হচ্ছে যে তিনি কেন স্টুপ ডাউন করে এসে এই বিষয়টার মধ্যে ইনভলভ হবেন। এবং এই বিষয়ে প্রথম যদি কাউকে বিবৃতি দিতে হয়, সেটা ফেডারেশন বা গিল্ডকে দিতে হবে, কারণ এটা শুটিং পার্টির গাড়ি। সেটা কারা চালায়? কারা চালায়? যারা রাজ্য সরকারে আছেন সেই শাসক দলের নেতৃত্বে এই গিল্ডগুলি চলে। এবং একটা গিল্ড, তারা বিভিন্ন জায়গায় টেকনিশিয়ান নাও, ভেন্ডার নাও, এই বিষয়ে তারা যখন এত মন্তব্য রাখছেন, তাহলে একটা শুটিংয়ে যদি বিশৃঙ্খলা হয়, তারা সেখানে স্টেপ ইন করে সলিউশনটা দেবেন না। ঠিক ঠিক, আমি ঠিক এই জায়গা থেকে সজল ঘোষের কাছে যাব। সজলদা, সাধারণভাবে আপনি যদি এই চটটা মারতেন, আপনি যদি এভাবে আপনার ভিডিও ভাইরাল হতো, তাহলে এতক্ষণে বোধহয় মোমবাতি মিছিল শুরু হয়ে যেত, বা এতক্ষণে হয়তো ন্যাশনাল ইন্টারন্যাশনাল হেডলাইন হয়ে যেত। বিজেপির কাউন্সিলর সদ্য উপনির্বাচন থেকে ফিরে এসে সজল ঘোষ দেখো কি করছে, অনেক মিনমিনে চ্যানেল সারাদিনের কন্টেন্ট পেয়ে যেত। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে 323 আইপিসিতে একটা ধারা আছে, 341 বলে একটা ধারা আছে, 341, 323 ভলেন্টারিলি কজিং হার্ট অ্যান্ড রংফুল রিস্ট্রেইন কোনো ব্যক্তিকে। আমি এই একটা জিনিসও সোহমের বিরুদ্ধে হয়তো নেই দাদা, উল্টে পুলিশ বলেছে, সাদা কাগজে লিখিয়ে নিতে বলেছে যে আপনি বলুন যে এখানে কোনো কিছু হয়নি, নয়তো আপনার দোকানটা পর্যন্ত উঠে যেতে পারে। মানে এই উদ্ধত্তটা তৃণমূল কংগ্রেস পাচ্ছে কোথা থেকে? না, আমি প্রথম বলি যে এই যে 323 বললেন, এই 323 ধারাটা বা 341 যেটা আছে, 141 বা যা এতে অ্যাড হবে, এগুলো সব থানা থেকে বেলেবেল। এমন নয় যে ওকে একদিন হাজতবাস করতে হবে।
পুলিশের সেই গার্ডসটুকু নেই যে একটা 323-এর মামলা করে, যে তুমি থানায় আসবে, একটা তুমি পিআর উকিল নিয়ে আসবে, পিআর বন্ডে তোমার বেল হয়ে যাবে, পরের দিন গিয়ে কোর্টে গিয়ে বেলটা কনফার্ম করতে হবে। এইটুকুও তারা করার সাহস দেখালো না। আমি অরিত্র যে কথা বলেছে, আমি একেবারে এই কথাটার সঙ্গে সহমত যে সোহমকে যে কোনো কারণে হোক আমিও দীর্ঘদিন চিনি, কিন্তু এই সোহম সেই আমাদের চেনা সোহম নয় যে চেটে চেটে খেত, এ অন্য কিছু চাটতে শিখেছে, যে এমনি খেত, যে এখন অন্য কিছু খেতে শিখেছে। মুশকিল হচ্ছে যে তৃণমূলে গেলেই এই ধরনের মানসিকতা মানুষের সৃষ্টি হয়। সোহম তার নবতম নিদর্শন, নাথিং নিউ, উনি হচ্ছেন নবতম, নিউ এডিশন। দেখুন, আমরা রাজনীতিতে ভদ্রলোক বললে জানতাম, সৌগত রায় তার মুখের ভাষা দেখুন, ব্রাত্যবাবু তার মুখের ভাষা দেখুন। তৃণমূল করলেই যে তাদের ভাষা এবং তাদের স্বভাব চরিত্রে এই যে পরিবর্তন আসবে, এটা খুব স্বাভাবিক। সোহম মারতে পারে কাউকে, এটা যারা সোহমকে পার্সোনালি চেনে তাদের পক্ষে বিশ্বাস করাটা ভীষণ কঠিন। যারা সিসিটিভিতে দেখছি যখন, তখন আমি সত্যিই অবাক যে সোহম মারতে পারে। শুধু মারতে না, আমি একদম স্টেপ বাই স্টেপ আমি আপনাকে বলছি, লাথি মারছে, একটা লাথি মারছে, প্রথমে ধাক্কা মেরে ফেলে দিল, লাথি ফ্রেম আরেকবার দেখাও, দেখুন ব্যাপারটা। আবার দেখুন এক্সকিউজ কি দিচ্ছে, একজন বলল অভিষেকের বন্ধু, আর সোহম এসে এক্সকিউজ দিচ্ছে যে অভিষেকের নাম শুনে মাথা ঠিক রাখতে পারিনি। ছোটবেলায় আমরা করতাম যে, আমি যদি কোথাও দুষ্টুমি করে আসতাম, বাবা যদি ধরতো যে ওকে মেরেছিস কেন বা এই ঘটনা ঘটিয়েছিস কেন, আমি বলতাম যে আমার বাবা মা তুলে গালাগাল দিয়েছে। তাতে বাবা মা একটু সফট হয়ে যেতেন, যে আহা ছেলে আমার কত ভালোবাসে আমায়, যে আমার নামে গাল দিয়েছে বলে আমাকে মেরেছে। আসলে এইভাবে এরাও অভিষেককে ব্যবহার করছে, যে অভিষেকের নামে বললে ওনার বিরাট, উনি কত বড় পলিটিশিয়ান, উনি কোন আন্দোলনে ছিলেন, হি ইজ আ এমএলএ, বাট হি ইজ নট আ টিএমসি লিডার। উনি তৃণমূলের নেতাও না, উনি তৃণমূলের এমএলএ। তৃণমূলটাও জীবনে করেনি, কিন্তু স্বভাবটা তৃণমূলের মতন হয়ে গিয়েছে, স্বভাবটা তৃণমূলের মতন হয়ে গিয়েছে। আপনি বলছিলেন না শুটিং, ও বলছিল অরিত্র শুটিং করলে তার এই ব্যবস্থা ওই ব্যবস্থা, এখন সমস্ত শুটিংই তৃণমূল কন্ট্রোল করে। আপনি জিজ্ঞাসা করছিলেন না যে শুটিং কারা কন্ট্রোল করে, এখন দেখুন শুটিং মানে শুট আউট, সেটাও তৃণমূলের হাতে। এই যে শুটিং, এটাও তৃণমূলের হাতে। এই রাজ্যে যারা মারবে, যারা মার খাবে, সবই তৃণমূলের হাতে। শুধু আমি বলবো এই আনিসুর ভাইদের একটু বুঝতে হবে, যে এরা কিন্তু আসলে কারোর নয়। ক্ষমতায় পেলে এরা এরমভাবেই মানুষের ওপর অত্যাচার করে। যে ডেকে আনলো, যে ঘর দিল, যে জায়গা দিল, শুধু একটা গাড়ির পার্কিং দিতে পারলো না বলে তাকে ফেলে ফেলে লাথি মারতে হবে। আর আমার বাংলা চুপ, মুখ্যমন্ত্রী কথা বলবেন না, অভিষেক বন্দ্যোপাধ্যায় কথা বলবেন না। আরে কমসে কম 3 দিনের জন্য একটা সাসপেনশন কর, তাহলেও মানুষ খুশি হতো। পুলিশকে দিয়ে একটা এফআইআর করা, পুলিশ সাদা কাগজে লিখিয়ে নিল। আজকে কোনো আইপিসি সিআরপিসি মানুষের অধিকার বলে কিছু নেই। আজকে যদি সোহমে কাজ করে, সোহমের মতন একদম খুব ছোট লেভেলের একজন পলিটিশিয়ান বা একজন এমএলএ, তিনি যদি এই কাজ করেন, বড় নেতারা করলে পুলিশ কি করবে? ওকেই গারদে পড়ে দেবে। ঠিক। এই যে পরিস্থিতি পশ্চিমবঙ্গে এসে দাঁড়িয়েছে, এই অবস্থা থেকে আমি জানি না মানুষ কিভাবে ভাবছেন, মানুষ কি চাইছেন, আদৌ বাঁচতে চান। সজলদা, রেস্তোরাঁর মালিক যে, তাকে কিন্তু স্যালুট দিতে হবে। এই নৈরাজ্য বা অ্যানার্কিটা যেটা প্রতি জায়গাতে তৈরি করার চেষ্টা হচ্ছে এবং জাস্টিফাই করা হচ্ছে, তার বিরুদ্ধেও এভাবে যে মুখ খুললেন উনি। এবং নন্দিনীজি, আপনার কাছে যাওয়ার আগে, রাজপুত্র তোমার কাছে যাওয়ার আগে আরেকবার রেস্তোরাঁ মালিক তিনি ঠিক কী বললেন একবার শোনা উচিত। এবং তিনি একটা খুব খুব ভ্যালিড পয়েন্ট বললেন। একজন ব্যবসাদার হিসেবে আপনিও বোধহয় সেইটাই বলতেন যে এই মুহূর্তে মানকুণ্ডুতে বসে আছে, হাবড়ায় বসে আছে, হুগলিতে বসে আছে, হয়তো কোনো দোকানে ময়ূককে এই মুহূর্তে যে শুনছে টিভির দোকানে, যে ভাই তুমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ হও বা মোদির, ইজ অফ ডুইং বিজনেস যেটা তৃণমূল কংগ্রেস বুঝছে না। আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বন্ধু বলে গোটা দোকানটাকে হয়তো বেচে দিতে হবে, কাটমানি দিতে হবে, তোলাবাজি করতে হবে, সমস্ত কিছু না, এটার লাইসেন্স দেয় না। একবার দেখে নেব। এতগুলো পার্কিং ছিল, আমরা বললাম আমাদের গেস্ট আসবে, একটা পার্কিং সরিয়ে রাখতে, আমরা তার জন্য জায়গা অ্যালটও করে দিয়েছি। সোহমের পার্সোনাল বডিগার্ড বা সিকিউরিটি ছিল, তারা বলছে আমরা পুলিশ, এখান থেকে একটাও গাড়ি সরবে না। আমি বললাম বাবু, আমার ব্যবসা বন্ধ হয়ে যাবে, একটা গাড়ি জায়গা দিচ্ছি, তোমরা সরিয়ে নাও। এটা বলতে বলতেই ওদের যে স্টাফরা ছিল, ওদের মধ্যে 7-8 জনের মধ্যে আমাদের স্টাফদের সঙ্গে বতসায় জড়িয়ে পড়ে এবং আমাদের স্টাফকে
গালিগালাজ করতে থাকে, জামার কলার ধরে মারতে থাকে। বলতে বলতে একজন এসে, ওদের স্টাফদের একজন এসে আমার বুকের কলার ধরে বলছে, জানিস সোহম হচ্ছে অভিষেক ব্যানার্জির বন্ধু। আমি বললাম, দেখুন হাত জোর করে বলছি, অভিষেকের বন্ধু হোক বা মোদির কেউ হোক, আমি ওই সবে ইনভলভমেন্টে যাচ্ছি না। এমন অবস্থায় সোহম উপর থেকে উঠে এসে বলছে, কে বলেছিস? তুই বলেছিস? হ্যাঁ। কে কোনো পরিচয় জানলো না, কিছু করলো না, সঙ্গে সঙ্গে আমার বুকের কলার ধরে এইখানে একটা ঘুষি মারলো। ওনার 7-8 জন বডিগার্ড ছিল, তারপরে এক লাফ মারলো, আমি ওখানে ফ্লোরে পড়ে গেলাম। আজকে লোকাল থানাকে যখন আমরা জানছি, লোকাল থানা আমাদেরকে ডেকে নিয়ে গেল, আমাকে কিছুক্ষণ বসালো, কিছুক্ষণ বসিয়ে একটা কাগজে লিখিয়ে নিল যে আমার কোনো এলিগেশন নেই, না হলে আমার কেস করবে। আমার রেস্টুরেন্ট, সোহম আমাকে বলছে তো রেস্টুরেন্ট কালকে বন্ধ করে দেবো। এত বড় হুমকি দিয়ে গেল, তাহলে দেশের অবস্থা কোথায় যাবে, রাজ্যের অবস্থা কোথায় যাবে? যিনি নিজে হুমকি দিচ্ছে রেস্টুরেন্ট বন্ধ করে দেবো, একজন গেস্ট হিসেবে আমি অ্যালাউ করেছিলাম